নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি কি বলছে বাংলার আরও একটি পর্ব। কি বলছে বাংলা আপনারা জানেন, বাংলার মানুষের অনুষ্ঠান, যেখানে আমরা জ্বলন্ত টপিক নিয়ে আমরা আপনাদের সামনে প্রতি সপ্তাহে তুলে ধরি এবং বিশেষজ্ঞ যারা আছেন তাদের মতামত নিয়ে চুলচেরা বিশ্লেষণ করি এবং তার সাথে মানুষজনের রিয়াকশন, মানুষজন কি বলছেন, কি হতে পারে কি হতে পারে না, এই নিয়ে কিন্তু আমাদের কি বলছে বাংলার অনুষ্ঠান। কি বলছে বাংলার আজকের পর্ব আমরা রেখেছি এক্সক্লুসিভলি আপনাদের প্রত্যেকের মনের প্রশ্ন, দিল্লিতে কেন এরকম রেজাল্ট হলো? দিল্লি থেকে ধুয়ে মুছে সাফ আন্দোলন, দুর্নীতির বিরোধী আন্দোলনের পোস্টার বয় যাকে বলা হয় অরবিন্দ কেজরিওয়াল। প্রশ্ন হচ্ছে কেন এটা হলো? দিল্লির মানুষজন বিজেপিকে মন ঢেলে ভোট দিল, দিল্লির দিল জিতল পদ্ম, কিন্তু কেন হলো এটা তো হওয়ার কথা ছিল না। দুর্নীতি বিরোধী যার মুখ, যার উত্থান, তার দল ধুয়ে মুছে সাফ। 48টা সিটে কিন্তু 70-এর মধ্যে বিজেপি জিতেছে, আপনারা প্রত্যেকে জানি। আমাদের আজকের পর্ব এই দুর্নীতির জন্য এই ফল হলো কি, নাকি অরবিন্দ কেজরিওয়াল এবং মনোজ সিসোদিয়া যারা কারাবাস করেছেন দুজনই কিন্তু পরাস্ত হয়েছে। এবং তার থেকে বড় প্রশ্ন, অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎ কী, রাজনৈতিক ভবিষ্যৎ কী, এই নিয়েই কিন্তু আমাদের আজকের পর্ব। এবং আজকের পর্বে আমরা এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ, ইকোনমিস্ট দেবাশিস মিথিয়া আমার বাদিকে বসে আছেন। দেবাশিস বাবু, আপনাকে কি বলছে বাংলা এবং ট্রাইব টিভি বাংলার অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করলাম, আপনি শুনলেন, আমার অনুষ্ঠান শুরু করবার আগে বেশ কিছুক্ষণ আপনার সাথে আমার কথা হচ্ছিল। দিল্লিতে এমন তো হওয়ার কথা ছিল না। রাজনৈতিক দিক থেকে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি বিরোধী আন্দোলনের পোস্টার বয় বলা হয়, তার দল ধুয়ে মুছে সাফ। বলুন। যদি প্রথমে সংক্ষেপে বলেন, আপনি যে কথাটা বললেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি পোস্টার বয় ছিলেন, এই ইলেকশনে বিজেপি সেই দুর্নীতির স্লোগান দিয়েই অরবিন্দ কেজরিওয়ালকে এক প্রকার প্রায় হারিয়েছে। তো এটাই একমাত্র কারণ নয়। বেশ, আপনি রাজনীতি যদি ভারতীয় একটু পেছন থেকে দেখেন, ভারতীয় রাজনীতিতে খুব এই যে অরবিন্দ কেজরিওয়ালের মতো মানুষ বা তার দলে আপনি যাদের নাম বলছিলেন, এই ধরনের মানুষ পলিটিক্সে এখন খুব কম। বিশেষ করে মাসলম্যান, দুর্নীতিগ্রস্ত, এই ধরনের মানুষে ভরে গেছে। ফলে অরবিন্দ কেজরিওয়াল কেন হেরেছেন, কি হেরেছে, সেই বিশ্লেষণে যাওয়ার আগে যেটা বক্তব্য হচ্ছে যে এরা, এই বিজেপি বলুন, এরা সবসময় চাইছে যে এই ধরনের মানুষগুলোকে রাজনীতি থেকে একবারে সরিয়ে দিতে। এইটা একটা মূল কারণ। তারপরে যা পর্যালোচনা আমরা করব সেখানে অনেক কিছু বেরিয়ে আসবে, উঠে আসবে। এইটা হচ্ছে একটা বেসিক কারণ। কিন্তু বিশেষ ডেভেলপমেন্টের কথা জিজ্ঞেস করি আপনাকে, দেবশিবাবু, বলি যে এখানে দাঁড়িয়ে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তার উত্থান কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। আন্না হাজারের সঙ্গে সেই দিনগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনে আছে। সেখানে আপনি খুব তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করলেন যে বিজেপির ম্যান্ডেট হলো রাজনীতি থেকে তাকে সরিয়ে দাও। কেন? দেখুন, উনি যখন, আপনি সুন্দর করে বললেন, ওনার উত্থানটা হচ্ছে, উনি একজন আইআইটির ইঞ্জিনিয়ার, রাইট। উনি এই দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ওনাদের ইলেকশন সিম্বলও আপনি দেখবেন যে ঝাড়ু, মানে মূলত ঝাড়ু মানে রাস্তাঘাট ঝাড় দেওয়া নয়, দুর্নীতিটাকে পরিষ্কার। একদম। সেই দুর্নীতি পরিষ্কার করতে গিয়ে মানুষের সামনে তারা অনেকগুলো জিনিস রেখেছিলেন। কিন্তু দেখুন, যদি আপনি পরিকাঠামোগতভাবে দেখেন, শুধু দুর্নীতি এটা একমাত্র কারণ হতে পারে না, তার সঙ্গে অনেকগুলো কারণ জুড়ে থাকে। যেমন হচ্ছে ধরুন আপনার বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, আপনার অনুন্নয়ন, এই অনেক কিছু কারণ জুড়ে একটা রাজ্য চালাতে গেলে এই সবগুলোর দিকে লক্ষ্য দিতে হয়। বেশ, আমি দুর্নীতির প্রশ্নের তো রয়েছে। আপনাকে যদি এই ভেরি রিসেন্ট নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে লোকনীতি এবং সিএসডিএস তারা একটা ডেটা পাবলিশ করেছে। সেই ডেটাটার দিকে যদি আপনি খুব ছোট্ট করে ফলো করেন, দেখবেন সেখানে বলছে 20% ভোটার বেকারত্বকে প্রাধান্য দিয়েছে, মানে কর্মসংস্থান সৃষ্টি হয়নি। তার মধ্যে 15%, যেটা এটা একেবারে দিল্লির খুব বার্নিং
ইস্যু, যেটা হচ্ছে যে এই গার্বেজ, ড্রেনেজ, এই জায়গাটা পরিষ্কার করতে পারেনি রাজ্য সরকার। এই যে এই পরিষেবাটা দিতে ব্যর্থ। বেশ। 15% মানুষ, 11% মানুষ অনুন্নয়নের পক্ষে বলেছেন যে রাজ্য সরকার ডেভেলপমেন্ট ঘটাতে পারেনি, এই কারণে 11% মানুষ তাদের ভোট খুব দেন। গুরুত্বপূর্ণ তথ্য, ইনফরমেশন একদম। আর মূল্যবৃদ্ধি, বেশ। এটা সারা ভারত জুড়ে সেই বিজেপি সরকার ওদের বিরুদ্ধে গেছেন, বলেছে, প্রচার করেছে, আলাদা প্রশ্ন রাজ্যে গিয়ে। কিন্তু আপনি যদি সারা ভারতবর্ষে দেখেন, এখন মুদ্রাস্ফীতি হচ্ছে একটা বার্নিং ইস্যু, বিশেষ করে খাদ্যদ্রব্য। মানে আমরা যারা গরিব মানুষ, আমরা যা রোজগার করি তার খাদ্যদ্রব্যের 60% চলে যায়, রোজগারের 60% খাদ্যদ্রব্য কিনতে যায়, বেশ। আর সাধারণ মানুষের যায় 50%। তাহলে যদি মানুষের মুদ্রাস্ফীতি কমাতে না পারে, বিশেষ করে রাজ্য সরকারের হাতে যেটুকু ছিল সেটুকু দিয়ে 10% মানুষ বলেছে মুদ্রাস্ফীতি। আপনি যে দুর্নীতির প্রশ্ন বললেন, দুর্নীতি 7% মানুষ বলেছেন যে দুর্নীতির কারণে এই সরকারের বিরুদ্ধে তারা ভোট দিয়েছে। তাহলে সেটা কিন্তু মেজর রিজন নয় বলছেন না। আপনি। আবার এই যে যেমন যে আমরা ডোল পলিটিক্সের কথা বলি, আপনি বলি না যে এই দিলাম, ওই দিলাম, পাইয়ে দেওয়ার যে রাজনীতি, সেটা এখন সারা ভারতবর্ষ জুড়ে চলছে। বেশ, বেশ। কখনো মহিলাদের ক্ষেত্রে, কখনো যুবকদের ক্ষেত্রে, বিভিন্ন স্কিম। ভারতবর্ষের পলিটিক্সে এইটা একটা নতুন ট্রেন্ড ছিল, এটা নতুন ট্রেন্ড, বেশ। মানে পাইয়ে দেওয়ার যে রাজনীতি, এরাও তাই করেছে। কিন্তু 3% মানুষ বলেছে মাত্র যে আমরা এই কারণে আপকে ভোট দিয়েছি, মাত্র 3%। তাহলে ভাবার চেষ্টা করুন, দুর্নীতি 7%, 3% হচ্ছে ডোল পলিটিক্স, মাত্র 10%। এর বাইরে যেমন ধরুন পানীয় জল, 7% মানুষ বলেছেন যে আমরা পানীয় জলের অভাব, যে সমস্যা দিল্লিতে রয়ে গেছে, সেই সমাধান করতে পারিনি বলে আমরা আপকে ভোট দিই। ওকে। তাহলে এই যে জিনিসগুলো দেখুন, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, অনুন্নয়ন, অল্প একটু দুর্নীতি, এইগুলো হচ্ছে একটা বড় কারণ। তার কি প্রতিষ্ঠান বিরোধী ভোট, এটা একটা খুব ইম্পর্টেন্ট এই জিনিস। প্রশ্নটা 4% মানুষ বলেছেন যে আমরা এই সরকারটাকে বদল করতে চাইছি। মানে সেটা যে খুব প্রতিষ্ঠান বিরোধী সেটা নয়। আর আপনি যদি সবটাকে, এই প্যারামিটারগুলোকে এক জায়গায় করেন, তাহলে সবগুলোই প্রতিষ্ঠান বিরোধী। বেকার সমস্যা প্রতিষ্ঠান বিরোধী, একদমই। অনুন্নয়ন প্রতিষ্ঠান বিরোধী। আচ্ছা, আপনি এই পানীয় জল দিতে পারেননি আপনি, তাহলে এগুলো সবগুলোই হচ্ছে সরকারের ব্যর্থতা। মানে দল হিসেবে সরকার চালাতে গিয়ে তার ব্যর্থতা। আপনাকে যেটা বলছিলাম, দেখবেন যদি দুর্নীতিটাই একটা মেজর ফ্যাক্টর হতো, তাহলে তার এই যে প্যানেল দিয়েছিল, নির্বাচনে যে প্রার্থী ঠিক করেছিলেন, সেই প্রার্থীতে 20 জন নতুন ক্যান্ডিডেট, মানে এক্সিস্টিং এমএলএদের বাদ দিয়েছিল। তাহলে তো এই মানে যদি ক্যান্ডিডেটই কারণ হতো, তাহলে এই 20 জন তো ভোটে জিততেন। এর সঙ্গে কিন্তু আমি দেবাশিস বাবু একটু আপনাকে ডিফার করি। অরবিন্দ কেজরিওয়াল নিজে, মনোজ সিসোদিয়া, দুজনই দুর্নীতির জন্য এবং তারা কারাবাসে করেছেন আবগারি মামলা, আপনি জানেন, দুজনই পরাজিত। সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এর একটা অন্য আঙ্গিক আছে। এই যে আমরা বলছি না যে দুর্নীতি, তাদের জেলে যাওয়া, এইটা অনেকটা বিজেপি খুব পরিকল্পিতভাবে এদের এই যে সব স্টেটই করে, আবগারি থেকে পয়সা তোলার চেষ্টা করে। এরা করোনা পিরিয়ডে যখন এই মানে টাকাটা আসছিল না, তখন সেই সময় ওরা কিছুটা ট্যাক্স কমায়, কিছুটা ম্যানিপুলেশন করে। এবং রাজনীতিতে জানবেন, আমরা খুব একটা খারাপ শব্দ ব্যবহার করি, খোঁচড় আর কি, মানে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয়। ওই আপের মধ্যেও বিজেপি কিছু লোককে, মানে সে আপের লোককে পয়সা দিয়ে কিনুক আর যাই করুক, সেখান থেকে কিছু তথ্য ওরা লিকেজ করে, মানে স্ট্র্যাটেজিক্যাল পলিটিক্স বলছেন আপনি। এটা বিজেপি অনেক দিন ধরেই পরিকল্পনা করছিল। এবারে যদি আপনি বিজেপির, এটা তো একটা সরকারের দিক গেল, এরপরে বিজেপি ওদের, এই যে আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন বিজেপি কোনো মুখ ছাড়াই। আমি আসবো এই প্রসঙ্গে, আসবো। তো সেখানে দাঁড়িয়ে যে প্রসঙ্গটা আপনি তুলেন, সেটা নিয়ে আমরা ধরি। আমরা কিন্তু সচরাচর দেখি কোথাও যে কন্টেস্ট যখন হয়, প্রায় আমরা বলি, আমরা এই নিয়ে অনুষ্ঠানও করেছি কি বলছে বাংলায় আপনাদের সামনে, যে বিরোধী মুখ কোথায়। এই রাজ্যেও বলেছি, আমরা জিজ্ঞেস করেছি, এবং ব্রড স্পেকট্রামে কিন্তু অল ইন্ডিয়া পলিটিক্সও আমরা জিজ্ঞেস করেছি। সেক্ষেত্রে দেবাশিস বাবু, আমার প্রশ্ন, বিজেপি কিন্তু ভোটে গেছিল দিল্লিতে, কোনো মুখ্যমন্ত্রী মুখ নেই, আমরা এখনো জানি না কে মুখ্যমন্ত্রী, স্টিল নাও। কিন্তু পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল, আমি পোস্টার বয় বলে সম্বোধন করলাম, আন্দোলন বিরোধী আর দুর্নীতি বিরোধী আন্দোলনের পোস্টার বয়।
এখানে দাঁড়িয়ে আপনি যে বললেন, তাহলে বিরোধী মুখ ইম্পর্টেন্ট নয়? দেখুন, বিজেপির আপনি যদি একটু আগের ইলেকশনগুলো থেকে সব ঘুরে আসুন, বিজেপি ইদানিং হয় কোথাও হিন্দুত্বের তাস খেলছে, কোথাও দুর্নীতির কথা বলছে, খুব একটা তারা কোনো, আপনি ত্রিপুরার ইলেকশন আগের ইলেকশনও দেখবেন, বিপ্লব দেবকে যখন করেছিলেন, তারপরে আবার নতুন যে মানিক সরকার, নতুন মানিক শাহ, তাকে নিয়ে এসছেন। আপনি ওয়েস্ট বেঙ্গলে যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করেছে, তখনও কিন্তু কাউকে মুখ হিসেবে আনেননি। আপনি উড়িষ্যায় নবীন পট্টনায়ক তাকে সরিয়েছে। তারা কিন্তু এখন এটা নতুন স্ট্র্যাটেজি যে আগে দলকে ভোট দাও, এবং দল শুধু নয়, আপনি মোদিকে দেখবেন, আপনি যদি এই লোকসভা ইলেকশনের আগে ওদের ম্যানিফেস্টো দেখেন, সেই ম্যানিফেস্টে ছিল মোদির নাম দিয়ে ম্যানিফেস্টো তৈরি হয়েছে। হ্যাঁ, ফলে ওরা এখন ঠিক অনেকটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির মতো, ঠিক দেখবেন বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস করে যে একজনই আছে, আপনি মমতা ব্যানার্জিকে দেখুন, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিন। ঠিক ওরাও করছে কি, ওরা যাই তাস খেলুক, আপনার জন্য ডেভেলপমেন্টের কথা বলুক, আপনার বিরুদ্ধে দুর্নীতির কথা বলুক, যাই বদনাম করুক না কেন, ওরা কিন্তু মোদিকে মুখ করে নির্বাচনগুলো জেতবার চেষ্টা করছে। এটাই ওদের স্ট্র্যাটেজি বলছে, এটাই ওদের স্ট্র্যাটেজি। একটা সিগনিফিকেন্ট প্রশ্ন করি আপনাকে, তাহলে সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ, দেবাশিসবাবু, ঘোর কিন্তু অনিশ্চয়তা এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ সে পরাজিত হয়েছে এবং তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু তার উত্থান নয়। তাহলে কি আবার কারাবাস? দেখুন, ভারতবর্ষের পলিটিক্সে লাস্ট 2 দশক ধরে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে, মানে যে ট্রেন্ডটা, এটা ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি নয়। দেখবেন যে কোনো কারণেই হোক, এই বিরোধী শূন্য রাজনীতির একটা পরিকল্পনা কি কেন্দ্র কি রাজ্যগুলোর মধ্যে দেখা যায়। বেশ, সে করতে গিয়ে অনেক সময় দেখবেন, ভবিষ্যতে হয়তো প্রমাণ হয় না, আপনাকে কোনো না কোনো কারণে বিরোধী শূন্য করার জন্য আপনাকে মিথ্যে মামলা আপনার উপরে লাগু করে আপনাকে একেবারে শেষ করে দেওয়ার একটা রাজনীতি ভারতবর্ষে আমদানি করা হয়েছে। বেশ, এখন সেটা সময় বলবে অরবিন্দ কেজরিওয়ালকে সেই জায়গায় যাবেন, কিন্তু যদি আপনি পার্সেন্টেজ অফ ভোটের দিকে তাকান, তাহলে কিন্তু দিল্লিতে আপ যে খুব একটা কম ভোট পেয়েছে তা কিন্তু না, মাত্র 2% কম ভোট পেয়েছে। এই হারার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কেউ বলছেন যে কংগ্রেস, আমি সেই প্রসঙ্গেই আসতাম, এখানে কংগ্রেসের সঙ্গে যদি আপের সমঝোতা হতো, অনেকে বলছে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে, কিন্তু কংগ্রেস শূন্য ছিল, শূন্যই আছে, সেখানে কংগ্রেসের কতটা রোল ইম্পর্টেন্ট, মানে যাত্রা ভঙ্গ করলো কি আপের? দেখুন না, তার একটা বড় কারণ হচ্ছে অল ইন্ডিয়া পার্সপেক্টিভে এর একটা জোটে রয়েছে, একই জোটে রয়েছে। রাইট। আবার যখন এইটা কখনো সম্ভব হয় না, তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে এখন আপনি যদি তাকান, দেখবেন রিজিওনাল পার্টিগুলোর রমরমা হয়েছে। কংগ্রেস হচ্ছে ন্যাশনাল পার্টি, তার একটা ন্যাশনাল এজেন্ডা রয়েছে, আর এই যে রিজিওনাল পার্টিগুলো, তার কতগুলো রিজিওনাল এজেন্ডা আছে। ফলে এই যখন এই রিজিওনাল পার্টি এবং ন্যাশনাল পার্টি এক জায়গায় হতে যায়, তখন কিছু স্বার্থের সংঘাত বলতে পারেন, কিছু ইস্যু ভিত্তিক সংঘাত হয়। ফলে অনেক সময় দেখবেন এক হয় না, মানে এক হওয়ার চেষ্টা করেও হয় না। এবারে কংগ্রেস, অনেকে বলছে যে কংগ্রেসের জন্য প্রায় এরা 22টা পেয়েছে, 14টা সিট, মানে যা হিসেব বলছে 14টা সিট আপ হারিয়েছে। এখন ইলেকশনে 22টার মধ্যে 14টা বলছে না, 22টা নয়, 22টা ছাড়াও বাকি যে হেরেছে তার মধ্যে 14টা। যদি সেই 14টা 36 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপিকে ঠেকানো যেত। মানে ধরুন, বিজেপি বিরোধী যে শক্তি, তাদের কাছে মনে হয়েছিল যে লোকসভায় বিজেপি সিঙ্গেল মেজরিটি পায়নি, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর ভরসা করে তাদের এগোতে হচ্ছে, অল্প একটু ধাক্কা খেয়েছে, যেভাবে হিন্দুত্বের রাজনীতি ভারতবর্ষে আসছিল, কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। কিন্তু দিল্লির এই বাড়বাড়ন্ত, তাদের মনে হচ্ছে যে তারা বুঝি আবার তেড়ে ফুঁড়ে এগোতে শুরু করলো আর কি। বেশ, দুটো প্রশ্ন করব আপনাকে। প্রথম প্রশ্ন, 27 বছর পর কিন্তু পদ্ম ফুটলো, রাজধানীতে পদ্ম, চারিদিকে পদ্ম, যমুনা দিয়ে শুধু পদ্মই যাচ্ছে। 27 বছর অনেকটা বড় সময়। দেবাশিসবাবু, এটা ব্যাখ্যা চাইব। দ্বিতীয় ব্যাখ্যা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বাংলায় কিন্তু বিজেপি নেতারা হুঙ্কার দিতে শুরু করেছেন। আপ বিদায় নিয়েছে, 26-এ কিন্তু তৃণমূল কংগ্রেস
এখানে চাপে থাকবে, কিভাবে দেখছেন? দেখুন, আমি আপনাকে আগে দিল্লির প্রশ্নটা যেটা আপনি বললেন যে 27 বছর পর দিল্লিতে পদ্ম ফুটেছে। প্রথম হচ্ছে বিজেপি খুব স্ট্র্যাটেজিক্যালি আপের যে দুর্নীতির প্রশ্ন ছিল, ওরা যেহেতু এতদিন সরকার চালিয়েছে, ওদিকে সেই দুর্নীতির প্রশ্ন এক যেমন করেছে। দ্বিতীয়ত আপনাকে একটা খুব ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন দিল্লির আপনি গ্রিন পার্ক দেখুন, রাজনগর দেখুন। গ্রিন পার্কে যে মানুষগুলো বাস করে তাদের বাৎসরিক আয় হয়তো 10 লাখ টাকা, ওকে। আর রাজনগরে যে মানুষগুলো বাস করে তাদের হয়তো মাসিক আয় হচ্ছে 10,000 টাকা, হয়তো বাৎসরিক 1,20,000 এরকম। তারা এই গ্রিন পার্কে হয়তো গৃহপরিচারিকা অমুক তমুক তাদের সেই কাজের লোকের সাপ্লাইটা দেয়। ওই যে ওই অংশটা, ওই রাজনগর মতো ওই কমিউনিটিতে এই আপেদের ওই মানুষগুলো আপের মতো দলকে ভরসা করত এতদিন পর্যন্ত। মানে তার মানে গরিব খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যেমন আপনি যদি বলেন অরবিন্দ কেজরিওয়াল নন ব্রাহ্মণ, মানে এই যে দলিত কমিউনিটি, তারা মনে করতো যেটা এরা হচ্ছে আমাদের প্রতিনিধি। এখন সেই জায়গাটায় ঘা দিয়েছে বিজেপি। ওই গরিব মানুষগুলোর মধ্যে বিজেপি পেনিট্রেট করতে পেরেছে। কি করেছে দেখুন, সমস্ত এই যে বিনা পয়সায় আলো জল সেই সমস্ত ব্যবস্থা যা ছিল তাই রেখে বলেছে, ওরা যখন বলছে আমরা মহিলাদের 2100 টাকা দেবো, ওরা বলছে আমরা 2,500 টাকা দেবো। পুরো কম্পিট করা বলতে একেবারে ওই নেক টু নেক ফাইটের মতো, মানে ঘাড়ে ঘাড়ে তুমি এই দিচ্ছ আমি ওই দিচ্ছি। এবারে সেইটা গিলেছে, সাধারণ মানুষ সেটাকে খেয়েছে। দেখবেন আপনি যদি সোসাইটিকে আপনি ভাঙেন, সোসাইটির একটা অংশ কি ধর্মনিরপেক্ষতা, হিন্দুত্ব, এই অংশটা, আর একটা অংশে আপনি যদি দেখেন, সেখানে দেখবেন আমার প্রতিদিনের রুটি রুজিতে কে হেল্প করছে, আমি কার কাছে পেতে পারি, আমি তাকে বিশ্বাস করব। এই আমি আপনার এখানে আসার সময় দিল্লির এক সাংবাদিক আমাকে একটা ভিডিও ক্লিপিংস পাঠান। মানে আমি তার নাম বলছি না, কিন্তু তার বাবা ছিলেন এক সময়, তার নাম বলতেই পারি, তিনি হচ্ছে সাহেব সিং বর্মা, এক সময় দিল্লির মুখ্যমন্ত্রী। বেশ তিনি এবারে কেউ ভাসিয়ে দিচ্ছে তার ছেলে, সে জাট নেতা, হয়তো দিল্লির মুখ্যমন্ত্রী হয়তো হতে পারে। ভিডিও ক্লিপিংসে দেখাচ্ছে মহিলারা লাইন দিয়ে ভোটের আগের দিন তার বাড়ি থেকে শাড়ি নিচ্ছে। সেখানে কি আবার সেই পাইয়ে দেওয়ার রাজনীতি? সেই ভিডিও ক্লিপিংস ভাবুন। তার মানে কি, প্রথম হচ্ছে নীতি, দুর্নীতি, তার বাইরেও আপনার গণতান্ত্রিক অধিকারটাকে আমি কিনে নিচ্ছি। এইভাবে একটা ক্ষমতা দখল হয়েছে। আপনি পশ্চিমবঙ্গের কথা বলছিলেন, দেখুন আপনি যদি আমার বিজেপি নেতাদের হুমকার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রথমত এটা আমি খুব একটা হার্ডকোর রাজনীতির লোক নই, না তাও তারিফযোগ্য আপনি যেভাবে ব্যাখ্যা করছেন একজন ইকোনমিস্ট হয়ে। আমি প্রোগ্রামের শেষে নিশ্চয়ই আপনাকে বলবো আলাদা করে। আপনাকে যেটা আমি বলতে চাইছি, পশ্চিমবঙ্গে দেখুন আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, পশ্চিমবঙ্গের খুব খারাপ ইমেজ, দুর্নীতি, রাজনীতিকরা, যদিও দেখুন ওই দিনের শেষে ওরা যা বলে সেটাই আপনাকে মেনে নিতে হবে। তার কারণ হচ্ছে কোনো দুর্নীতির চার্জশিট হয় না, কোনো দুর্নীতির প্রমাণ হয় না। আপনি আমাকে চোর বলতে পারেন, কিন্তু আপনাকে আমাকে প্রমাণ করতে হয়। প্রমাণ হয় না, আমি বলবো আমি চোর নই। ফলে এই যে জায়গাটা, এইটা এক। আর দুই হচ্ছে এখানকার বিজেপিরা, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছে। যদি বলেন যে কেন তারা মূর্খের স্বর্গে বাস করছে, বিজেপি প্রথমত যা অভিজ্ঞতা অনেকগুলো ইলেকশনে দেখেছি, আপনি ওই আবার বলবেন যে মুখ, এখানে সত্যি কোনো কাউকে মুখ করার প্রশ্নই নেই। বিজেপি এখন মুখ করে না, বিজেপি নরেন্দ্র মোদীর মুখে ভোট করে। সব নির্বাচনই তো দেখেছি ভরাডুবি বিজেপির, সব ক্ষেত্রে মুখ না। প্রথমত আর বেঙ্গল বিজেপিকে কেন্দ্রের বিজেপি খুব একটা ভরসা করে বলে মনে হয় না। প্রথমত একে ছোট্ট একটা সংগঠন, তাই 4-5খানা ভাব। আর দুই হচ্ছে মমতা ব্যানার্জি, আমার বলতে দ্বিধা নেই, এমন একজন পলিটিশিয়ান, জননেত্রী বলা যায়, মানে দলনেত্রী তো বটেই, জননেত্রী, মানে জননেত্রী, শুধু জননেত্রী নয়, সারা ভারতবর্ষে তার যে কারিশমা রয়েছে, বিজেপি খুব বুদ্ধি করে তাকে স্টেটে ফেলে রেখেছে। কোনো কারণেই তাকে এই স্টেট থেকে হারাবেন না। যদি বলেন কেন, কারণ তিনি যদি, এটা একেবারেই আমার ব্যক্তিগত অ্যানালিসিস, তাকে যদি আপনি দিল্লিতে পাঠান, তার যে কারিশমা, বিজেপি নিজে চাপে থাকবে। তিনি এই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার সবগুলোকে এক জায়গায় করে বিজেপিকে চাপে ফেলবে। ফলে বিজেপি জানে যে ওকে দিল্লি, মানে এখানে রাজ্য থেকে তাড়ালেই দিল্লি চলে যাবে।
যাওয়াটা কোনো ব্যাপার না। খুব গুরুত্বপূর্ণ অ্যানালিসিস মানে এই দিল্লি ও সরকার চালানো দায় হয়ে যাবে। একদম, ফলে ওরা খুব বুদ্ধি করে দুর্নীতি, চুরি। আপনি একটা কথা বলুন তো, একটা ফেডারেল স্ট্রাকচারে আমরা ভোট দিচ্ছি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন স্টেট কিছু করে না কোনো একটা কেসে, তাহলে তারা হস্তক্ষেপ করবে না? 100বার করে, নিশ্চয়ই কি করবে 56-55, আমি সেসব বলছি না। আপনি আমার মাথার উপর রয়েছে, আমি একটা খারাপ কাজ কিন্তু আশ্চর্যভাবে চুপ, কোনো আপনি হস্তক্ষেপ তো দূরের কথা। আপনি আমাকে অ্যালার্ট করবেন না, একদম, বলবেন না একদম। এই তোমার জন্য আমার বদনাম হচ্ছে, আমার দেশে ইন্টারন্যাশনাল বদনাম হয়ে একদমই, যাচ্ছে একদম। আন্তর্জাতিক ক্ষেত্রে, তুমি এটা করো না, হয় চেক দাও নাহলে আমি স্টেপ নেবো। এটা তো আপনি আমাকে বলবেন। বেশ 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 বলে না, কিন্তু কেন বলে না? চুপ করে থাকে। কিন্তু তাহলে দেবাশিস বাবু, বামেরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে, আরো অনেক অনুষ্ঠানে বাম নেতা নেত্রীরাও এসছে, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু আপনি যে তত্ত্বটা এইমাত্র দিলেন, সেখানে কি সেটিং কোনো জায়গায় আসছে? মানে দিল্লিতে তুমি থাকো, বাংলায় আমি থাকি। দেখুন, এইটা বাম নেতৃত্ব বলুন, কংগ্রেস বলুন, যারা, দেখুন নির্বাচনী যখন রাজনীতি হয়, নির্বাচনী রাজনীতিতে প্রচুর মানে তার তর্ক বিতর্ক, নানা মত আসতে পারে। এখন আপনি সেটিংও বলতে পারেন, আবার বিজেপি স্ট্র্যাটেজিও বলতে পারেন। ধরুন আপনি বিজেপি ওনার সাথে কোনো সেটিংয়েই গেলেন না, এবারে সেটিংয়ে না গিয়েও তারা মনে করেছে ওখানে আছে, ও থাক, পড়ে থাক, আমাদের কেন ডিস্টার্ব করবে, আমি ওকে ডিস্টার্ব করবো না, ও আমাকে ডিস্টার্ব করবে না। তার মানে যে এই নয় যে ধরুন সবসময় যে সেটিং আছে তা নয়, মানে সবসময় যে সেটিং করতে আমি ঠিক করে রয়েছি যে ধরুন আমি আপনাকে ইগনোর করবো, কারণ আমি আপনাকে সেটিং না বলে আমরা আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি। আন্ডারস্ট্যান্ডিং বলতে, দেখুন সেটিং বলতেই পারেন, সেটিং বলতে পারেন মানে আপনার ভাবনা আর ওদের যে কাজ দুটো যখন মিলে যায়, তখন আমার মনে হয় যে এটা সেটিং। ধরুন এটা পলিটিক্সের একটা স্ট্র্যাটেজিও তো হতে পারে, মানে আমার এটা হচ্ছে একটা কৌশল। আমি কৌশলগতভাবে আমি আপনাকে ডিস্টার্ব করবো না, কারণ আপনি আমাকে ডিস্টার্ব করলেই আপনি আমাকে ডিস্টার্ব করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, একদম পারফেক্ট। ওকে দেবাশিস বাবু, দিল্লির মুখ্যমন্ত্রীর দিক থেকে আমরা তো জানি না আমার বিজেপি কাকে মনোনীত করবে, এবং কোনো নতুন মুখ কি আসতে পারে? এখন দেখুন বাতাসে যেটা দিল্লির সাংবাদিকদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে, ওনার নাম মোস্ট প্রবাবলি পারভেজ সিং। বেশ বেশ বেশ, মানে জাট নেতা। তার কারণ হচ্ছে যে এর অনেকগুলো মানে এটা অ্যাজাম্পশন এই কারণে দেখবেন পাঞ্জাব হরিয়ানায়, পাঞ্জাবে ধরুন ওই জাট অংশে নয়, কৃষক মুভমেন্ট থেকে পারভেজ ভার্মা, ফুল নাম পারভেজ ভার্মা, রাইট, সাহেব সিং ভার্মা ছেলে, রাইট। ফলে এইটা আরো অনেকগুলো নাম, সুশীল সিধু কি সব একটা নাম, অনেকগুলো নাম বাতাসে ভাসছে। এখনো যতক্ষণ না মানে পরিষ্কার পিকচারটা পাওয়া যাচ্ছে সেটা বলা খুব মুশকিল। কারণ বিজেপি অনেক সময় করে কি দেখবেন, এমন একজনকে দিল মানে কোনো হিসেবের বাইরে, মানে তাকে কেউই তাকে জানে না শোনে না, অথচ দুম করে। আপনি ত্রিপুরার সময় মনে হয়েছিল, চালাতে পারেননি আলাদা প্রশ্ন, ওই বিপ্লব দেব, কেউ মানে তিনি একটা জিমনাস্টিক করতেন, তাকে নিয়ে গিয়ে দিল্লি থেকে ওখানে একদম। এই ফলে বিজেপিকে, আর এখন তো ভারতবর্ষের পলিটিক্সে ওদের এখন রমরমা, যা মনে করবে, যাকে দিয়ে ইচ্ছা চালাবে, এইরকম আর কি। বেশ দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ, এবং বিশেষ করে আপনাকে আরো ধন্যবাদ দেবো একজন অর্থনীতিবিদ এবং ইকোনমিস্ট হয়ে আপনি যেভাবে রাজনৈতিক ব্যাখ্যা করলেন দিল্লির ভোটের, এবং ওভারঅল বাংলায় কি প্রভাব পড়বে, আগামী দিনে কি হবে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আগামী দিনে আমাদের অন্যান্য অনুষ্ঠানে এখন থেকেই আগাম আমন্ত্রণ আপনার জন্য রইল। থ্যাংক ইউ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কি বলছে বাংলা দেখবার জন্য, এবং কি বলছে বাংলায় জ্বলন্ত টপিক নিয়ে আমরা আসবো, এরকমভাবে আলোচনা করব, অ্যানালিসিস করব, আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত যেরকমভাবে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় দিতে থাকবেন, এবং আমরা চাইবো যে কি বলছে বাংলায় আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।